হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। ফেউ ওয়েব সিরিজটা নিয়ে আমি গতদিন ভিডিও করেছিলাম, রিভিউ দিয়েছিলাম। আজকে এটার আবার রিভিউ দিব ডিটেলস সহকারে, অর্থাৎ এটার কি কি ভালো দিক, মন্দ দিক এবং আর কি কি এটার এই সামনের সিজনে যদি ওভারকাম করে, কি কি ঘাটতিগুলা সেগুলো যদি একটু ওভারকাম করতে পারে তাহলে সেটা আরও কীভাবে আর একটু ভালো হবে সেই ব্যাপারে মূলত একজন দর্শক হিসেবে আমি কথা বলবো। প্রথম হচ্ছে যে এটা কী ব্যাপার নিয়ে বা কোন ঘটনা নিয়ে তৈরি করা, সেটাই আমরা ইতিমধ্যে অনেকেই জেনে গেছি যে এটা মুক্তিযুদ্ধের পরে অর্থাৎ 1979 সালে সুন্দরবনের মরিচঝাঁপিতে যে একটা গণহত্যা হয়েছিল সেটার উপর ভিত্তি করে তৈরি করা একটা ওয়েব সিরিজ। এবং সেটা যাদের উপরে গণহত্যা হয়েছিল তারা মূলত ছিল কি রিফিউজি, অর্থাৎ তারা যুদ্ধের সময় বা যুদ্ধের পরবর্তী সময় বিভিন্ন কারণে রিফিউজি হয়েছিল এবং তারা সেখানে একটা আশা নিয়ে তারা দিন যাপন করছিল এবং বিভিন্ন ধরনের লোকাল পলিটিক্সের কারণে এবং কিছু কিছু ক্ষেত্রে আন্তর্জাতিকের ব্যাপারের কারণেও সেখানে কি সেই ব্যাপারগুলো নিয়ে বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হয় এবং সেগুলোর কারণে একটা গণহত্যার মতো জঘন্য ঘটনা ঘটে। সেটার উপর তৈরি করেছেন ওয়েব সিরিজ ফেউ এবং এটা তৈরি করেছেন সুকর্ণ শাহেদ ধীমান। আরেকটা ব্যাপার হচ্ছে এই পরিচালক অর্থাৎ সুকর্ণ শাহেদ ধীমান এর আগে কিন্তু কোনো সিনেমা বা ওয়েব সিরিজ পরিচালনা করেননি। এর আগে তিনি জাগো বাহে অথবা চঞ্চল চৌধুরী অভিনীত হাওয়া সিনেমার মতন জনপ্রিয় সিনেমাতে সে স্ক্রিন রাইটার হিসেবে কাজ করেছেন, তবে পরিচালক হিসেবে এটাতেই তার প্রথম ডেবিউ বা পরিচালনা এই ফেউ ওয়েব সিরিজটা। এখন আমি যদি বলি যে তার প্রথম কাজ হিসেবে কেমন হয়েছে, সেই হিসেবে বলবো যে না, সে পরিচালক হিসেবে সে প্রথম কাজ হিসেবে যথেষ্ট ভালো করেছে। এখানে ভালো করার কয়েকটা বিষয় আমি বলি যে সে যে কন্টেন্টটা বেছে নিয়েছে সেটা কিন্তু এই শুধু 1979 সালের ঘটনায় যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু শুধু এইটা না, এই ধরনের রিফিউজিদের ঘটনাগুলা কম বেশি কাছাকাছি হয়, হয়তো বিভিন্ন কারণে প্রাকৃতিক হোক বা মানুষের তৈরি করার কারণে হোক, সেগুলো রিফিউজি হয় মানুষ। যেমন মায়ানমারের ঘটনাগুলা, যারা রিফিউজি হয়েছে রোহিঙ্গারা, তারা কিন্তু মানুষের কারণেই রিফিউজি হয়েছে, আবার কোথাও কোথাও প্রাকৃতিক কারণে হয়। সে যাই হোক, যে এই রিফিউজির ব্যাপারটা শুধু 1979 সালের ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে বলে ওই রিফিউজি কিন্তু ওই সময় ছিল এরকম না, এর আগেও ছিল, বর্তমানেও আছে। যেমন বাংলাদেশে বর্তমানে যদি রোহিঙ্গা ছাড়াও আমরা বলি যারা এখনও বিহারি রয়েছে, তারা কিন্তু অনেকটা এই রিফিউজিদের মতনই বাংলাদেশে বসবাস করছে, অথচ তারা কিন্তু 2025 প্রেরণের পরেও তারা লোকাল হিসেবে ওই রকম স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। কিন্তু আমরা যদি তাদের অবস্থান দেখি, তারা কিন্তু মুক্তিযুদ্ধের আগ থেকেই কি বাংলাদেশে অবস্থান করছে। সুতরাং তারা যদি লোকাল মানুষের মতন চলাফেরা করতে পারতো সেটা স্বাভাবিক হতো, কিন্তু এইরকমভাবে এই সমস্যার সমাধান যে হচ্ছে না বা করছে না বিভিন্ন রাজনৈতিক কারণে বা বিভিন্ন কারণে, সেগুলাই কি প্রবলেম। তার মানে আমরা নর্মালি এটা বুঝতে পেরেছি যে রিফিউজির প্রবলেমটা আগেও ছিল, বর্তমানেও আছে। আর এই কন্টেন্টটা তাহলে কি দীর্ঘদিনের একটা কন্টেন্ট, যে অর্থাৎ এটা সবসময় কি বিভিন্ন জায়গায় জড়িয়ে থাকবে বা আছে। যদিও এটা আমরা ওয়েব সিরিজে অনেক আগের ঘটনা দেখি, ওয়েব সিরিজটাতে কিন্তু সেই শুধুমাত্র 1979 সালের ঘটনায় বা হত্যাকাণ্ড দেখানো হয় না, এখানে উপস্থাপনা হয়েছে দুইটা পিরিয়ডে। একটা হচ্ছে সেই 1978 এবং 1979 সালের ঘটনাগুলোকে কেন্দ্র করে যে ওই সময় কেমন ছিল, আর আরেকটা হচ্ছে 2002 সালের ঘটনাকে কেন্দ্র করে। প্রায় 23-24 বছরের ব্যবধানে দুইটা প্রেক্ষাপটে এই ওয়েব সিরিজটা তৈরি করা হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দুইটা প্রেক্ষাপট যে দুইভাবে তারা উপস্থাপন করছে সেটা কিন্তু খুবই সুন্দরভাবে, এবং ওই তাদের যে ভিজুয়ালগুলা বা তারা বিভিন্ন ধরনের যে যানবাহন ব্যবহার করেছেন বা এখানে মূলত বেশিরভাগ নৌকা ব্যবহার করেছেন, তাও যে এরকমভাবে তারা উপস্থাপন করেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি যে তারা সুন্দরভাবে খুব যত্ন নিয়ে ওয়েব সিরিজটা তৈরি করেছেন। এখানে কন্টেন্টের ব্যাপার বা ভিজুয়াল বা এই যে বিজিএমের কাজ, এগুলো যদি আমরা হিসাব করি তাহলে কি এগুলো খুব যত্ন সহকারে পরিচালক তৈরি করেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে ওয়েব সিরিজটা কিন্তু শুরুতেই কোনো হত্যা বা গণহত্যা বা এই ধরনের কোনো প্রবলেমগুলো দেখায় না, প্রবলেমগুলো আস্তে আস্তে তারা কি প্রকাশ করে। তবে একটা ব্যাপার হচ্ছে যে ওয়েব সিরিজটা মূলত 7 এপিসোডের, সেখানে প্রথম 2টা এপিসোডের মধ্যে মূলত যে ওই থ্রিল ফিলটা আমরা দর্শক হিসেবে অনুভব করতে পারি, তারপরে মনে হয় যে পরিচালক
যে মেসাকারের ঘটনার দিকে আস্তে আস্তে ঘটনাটা এগিয়ে নিয়ে যাবে সেটা ঠিকভাবে করতে পারে না। সে কী করেছে যে বাইরের যে পয়েন্টগুলো যেগুলা তারা না দেখালেও পারতো বা আসলে ঘটনার সাথে এতটা প্রাসঙ্গিক মনে হচ্ছে না, ওই রকম অনেক ডায়লগ বা অন্যরকম অনেক সিনগুলা কি মনে হয়েছে যে জুট করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেই কারণে প্রায় 7টা এপিসোডের মধ্যে 3 থেকে 5 নম্বর এপিসোড পর্যন্ত এরকম ওই থ্রিলার যে ফিলটা সেটা আমরা খুব কম পাই। হয়তোবা আমরা পেয়েছি থ্রিলারগুলোর ফিলটা, কিন্তু সেটা পরিমাণে অল্প। আবার যখন আমরা 6 এবং 7 এপিসোডের মধ্যে যাই তখন আবার কি ওই রকম একটা থ্রিল ফিল আমরা পাই যে না একটা দুর্দান্ত থ্রিলার দেখতে পাচ্ছি আমরা এরকম। তার মানে শুরু এবং শেষের দিকে আমরা সুন্দর একটা থ্রিলারের মতন এটা উপভোগ করতে পারছি। এখন আমি যদি এটার নেগেটিভ পয়েন্ট বলি সেটা হচ্ছে যে পরিচালকের যেহেতু এটা প্রথম কাজ, সেই হিসাবে আরেকটা জিনিস পরিচালকের হয়তোবা কাজ করলে ভালো হতো, সেটা হচ্ছে ওয়েব সিরিজটার নাম কিন্তু ফেউ মানে এজেন্ট বা গোয়েন্দা, কিন্তু আমরা ওয়েব সিরিজের মধ্যে ওই এজেন্টদের ঘটনা বা ওই ফেউদের ঘটনা কিন্তু আমরা তেমন দেখতে পাই না। শুরুর দিকে একটা এপিসোডের মধ্যে ফেউরা যে চঞ্চল চৌধুরী বা লোকাল লোকজনের উপরে চোখ রাখছে, নজরদারি করছে, এটা আমরা দেখতে পাই এবং পরবর্তীতে আবার শেষের দিকে তাদেরকে আমরা উপস্থিত দেখতে পাই যে তারা আবার কিছু করার চেষ্টা করছে, কিন্তু তারা এই মাঝখানে কয়েকটা এপিসোডে হারিয়ে গেছে এরকম। কিন্তু এটা যদি তারা ওই রকম না করে, যেহেতু এটার নামই ফেউ, সেই হিসেবে এই লোকাল রিফিউজিদের সাথে যে এজেন্টের বা ফেউর যারা রয়েছে তাদের যে কি কমপ্লিটটা অথবা তাদের যে একটা ফাইটিং সিনগুলা, ফাইটিং বলতে যে একজন আরেকজনকে ওভারকাম করার চেষ্টা করছে বা নিজেদেরকে প্রোটেকশন দেওয়ার বা একজন আরেকজনকে কন্ট্রোল করার চেষ্টা করছে, এই ধরনের যে ফাইটগুলা সেটা মনস্তাত্ত্বিক হোক বা শারীরিক হোক, সেইগুলা যে কতটুকু কনফ্লিক্ট বা জটিলভাবে উপস্থাপনা করতে হতে পারে সেটা আসলে পরিচালক যদি দেখাতো তাহলে হয়তো বা আরও কি সুন্দর হতো বা দর্শক হিসেবে আমরা আরও বেশি এটা এনজয় করতে পারতাম। কিন্তু সেটা পরিচালক ঠিকভাবে আমাদেরকে উপস্থাপন করেনি, যে কারণে আমরা এটা কি দেখার সময় মাঝখানে মোটামুটি বোর হয়ে গিয়েছিলাম যে না এটা আসলে অতটুকু সুন্দর হয় নাই, উপস্থাপনাগুলাই একটু জড়িয়ে গিয়েছে এরকম মনে হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে দুইটা জিনিস বা দুইটা প্রেক্ষাপটে কিন্তু দেখানো হয়েছে, একটা হচ্ছে 1978-এর, আরেকটা হচ্ছে 2002 সালের। যে এখানে কিছু বিষয় আছে যেগুলো সূক্ষ্ম বিষয় থাকে, সেটা সিনেমাতে হোক বা ওয়েব সিরিজে হোক, সেটা যদি হয় সেগুলো কিন্তু দেখা যায় যে কি কিছু কিছু ব্যাপার যেগুলা খুব সূক্ষ্মভাবে উপস্থাপন করার কারণে যেই জিনিসগুলা বা সিনেমা বা ওয়েব সিরিজ হোক সেটার মধ্যে যে যত্নবান হওয়া সেটা অনেকভাবে সুন্দরভাবে আমাদেরকে কি দর্শক হিসেবে বুঝতে পারে, পরিচালক সেটা সুন্দর করে বুঝিয়ে দেয়। যেমন আমরা যদি এই যে রিসেন্ট সিনেমার কথা বলি, তাহলে যদি এই যে খাদানের কথা বলি, খাদানের মধ্যে দেব যে সিগারেট জ্বালায় মুখে নিয়ে পুড়ে ফেলে পুরা সিগারেট আগুন সহ, সেটা কিন্তু দেবে অনেকবার চেষ্টা করার পরে সেটা করতে পেরেছে। এখানে কিন্তু এইটা আসলে না করলেও দেবের চলতো, এতবার চেষ্টা করার পরে এই সিনটা শুধুমাত্র কয়েক সেকেন্ডের একটা সিন, এটা না করলেও পারতো, কিন্তু এটা কেন করেছে? কারণ এটা তার পার্সোনালিটির একটা অন্যতম বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার জন্য, যে সে আগুন পর্যন্ত মুখে নিয়ে নিতে পারে, এরকম তার দুর্দান্ত পার্সোনালিটি। এইরকম এই কয়েকটা সিন কিন্তু একটা বড় এফেক্টে ফেলে যে না এটা এরকম বা ওই রকম হয়েছে, এটা হচ্ছে কাজের প্রতি যত্নবান হওয়ার একটা উদাহরণ। তেমনি আমি যদি এইটার কথা বলি, ফেউর মধ্যে চঞ্চল চৌধুরী এখানে মূলত একজন ফটোগ্রাফার, সে বিভিন্ন কারণে ফেউদের জিজ্ঞাসার শিকার হয়। যে এখানে মূলত দেখাচ্ছে যে চঞ্চল চৌধুরীর লাশ একটা কবরের মধ্যে রয়েছে, এই লাশটা 20 বছর পরে যখন কি কবর থেকে তুলবে, তাহলে তার কফিন অথবা এই লাশের জায়গায় যে গাছ রাখা, সেই গাছ দুটোই কিন্তু যেভাবে রাখা ওইভাবে থাকার কথা না, কিন্তু যারা এখানে উপস্থাপন করেছে তারা হয়তো বা পরিচালক বা যারা কাজ করেছে তারা হয়তো বা এরকম খেয়াল করেনি যে সেই গাছের অবস্থা দেখে মনে হয়েছে যে না গাছটা মাত্রই রাখা, কিন্তু এটা কিন্তু 20 বছর পরের সিন, সেই হিসেবে ওই রকম একটা গাছের টুকরা রাখা দরকার ছিল। আর কফিনটা তো ওই রকম হুবহু সুন্দর একটা ভালো কফিন থাকার কথা না, কারণ 20 বছর পরে কফিনটাও ভাঙাচোরা হয়ে যাওয়ার কথা। সুতরাং পরিচালক এই ব্যাপারগুলো, এরকম সূক্ষ্ম ব্যাপারগুলো কি খেয়াল করে না, অথবা ভুলে এটা হয়তোবা অতটা যত্নশীল হয় না এই কাজগুলাতে, এরকম বিভিন্ন কিছু জিনিস পরিচালক কি ভুল করেছে। তবে এইগুলা যদি আমরা বাদ দিই তাহলে বলবো যে সে যে কাজগুলা করেছে সেগুলা কি অন্যতম ভালো কাজ করেছে। আর এখানে যারা পারফর্ম করেছে চঞ্চল চৌধুরী ছাড়াও তারিক আনাম খান,
মুস্তাফিজ নুরি ইমরান বা বাবলু বোস এরকম যারা রয়েছে তারা কিন্তু তাদের পারফরমেন্সের দিক থেকে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। তো সব মিলিয়ে বলবো যে পরিচালক যদি এটার প্রতি আর একটু যত্নশীল হতো তাহলে হয়তো বা প্রথম সিজনেই আমরা খুব ভালো মানের একটা ওয়েব সিরিজ পেতাম। কিন্তু সব মিলিয়ে মনে হয়েছে যে এটা একটা কন্টেন্ট, যে গল্পটার উপরে এই ঘটনাটা যদি আরও ভালোভাবে স্ক্রিন প্রেজেন্ট দিতে পারতো তাহলে হয়তো বা একটা দুর্দান্ত থ্রিলিং ওয়েব সিরিজ আমরা পেতাম। কিন্তু এটা না হয়ে কন্টেন্ট ভালো হলেও উপস্থাপনার কারণে আমরা এটাকে একটা অ্যাভারেজ মানের ওয়েব সিরিজ হিসেবে দেখতে পেলাম। তাহলে বলবো যে এই যে ব্যাপারগুলো সব কিছু কিছু জিনিস একটু ভালো বেশি খেয়াল করে করা এবং গল্পটা নির্দিষ্ট পয়েন্টের দিকে এগিয়ে নিয়ে যদি যেতে পারে এই সেকেন্ড সিজনে, তাহলে হয়তো বা এটাও সামনে দর্শকদের কাছে আরও বেশি প্রশংসিত একটা কাজ হিসেবে গ্রহণযোগ্যতা পাবে। তাও দেখা যাক কেমন হয়। এই ছিল মূলত কথা। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই সিরিজটা সেটাও আমাদেরকে জানান। আর যারা দেখেন নাই তারা একবার দেখার মতন একটা ভালো ওয়েব সিরিজ তা আপনারা দেখে ফেলেন, যে সুবর্ণ শাহেদ ধীমানের ফেউ। এই ছিল আজকের কথা। আর নতুন নতুন সিনেমার বা ওয়েব সিরিজের তথ্য পেতে, আপডেট পেতে ও রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।